টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় দিনের আহ্বান জিকির আসকারে মশগুল মুসল্লিরা কাল আখিরি মোনাজাত। सिर्फ बांग्लादेश पाकिस्तान इंडिया मुसलमान नहीं पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ हैं सब मुसलमान अच्छे हैं। सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ हमारा कराम हुआ वो हम जिंदगी भर नहीं भूल सकते। আজ পর্দা উঠছে অমর একুশে বইমেলার, বিকেল উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। চারপাশ ঘিরে থাকছে কড়া নিরাপত্তা। কুমিল্লা যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার, দ্রুত তদন্তের নির্দেশ সরকারের। তিতুমির কলেজ শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচি শিথিল, বিকেল 4টার মধ্যে দাবি না মানলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি। রাজধানীর দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যা মামলায় 5 আসামি গ্রেফতার, আদাবরে কবজি বিচ্ছিন্নের ঘটনায় আটক 4। আজ থেকে বন্ধ সেন্ট মার্টিন ভ্রমণ, পর্যটনের নামে প্রবাল দ্বীপটি ধ্বংসের অভিযোগ পরিবেশ উপদেষ্টার, স্থানীয় ব্যবস্থার পরিকল্পনা। এবং আরও 3 জিম্মি মুক্তি দিল হামাস, ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাচ্ছে 183 ফিলিস্তিনি, 8 মাস পর খুলল রাফা ক্রসিং। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথম পর্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে তুরাগ তীরে ঢল নেমেছে মুসল্লিদের। নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে গভীর মনোযোগে ধর্মীয় বয়ান শুনছেন মুসল্লিরা। এছাড়া দিনভর ধর্মীয় বয়ানের পাশাপাশি আজ রয়েছে যৌতুকবিহীন বিয়ের আয়োজন। রোববার সকালে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। বাদ ফজর মাওলানা খোরশেদ সাহেবের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। এরপর আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ও মাওলানা আকবর শরীফ। 41টি খিত্তায় অবস্থান নিয়ে সে বয়ান শুনছেন হাজারো মুসল্লি। ইজতেমা আয়োজনে সফলতার জন্য বাংলাদেশের প্রশংসা করেন দেশি বিদেশি মুসল্লিরা। ইজতেমার মধ্যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন জামাত আসছেন, আমরাও নিউ ইয়র্ক থেকে আসছি আলহামদুলিল্লাহ। আমরা ইজতেমাতে হওয়ার জন্য আমেরিকার যে মার্কাজ আছে এখান থেকে তৈরি একটা জামাত আমরা এখানে আসছি। বাদ আসর টঙ্গী ইজতেমায় রয়েছে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। ইসলামিক শরিয়া অনুযায়ী প্রায় শতাধিক বিবাহ হতে পারে বলে জানিয়েছেন মুসল্লিরা। খুতবা দিয়ে বিবাহ পড়াবে, তো আমরা ধারণা করছি প্রায় কম বেশি 100-র মতো বিয়ে হবে আজকে। যৌতুক নেওয়া দেওয়া দিল করে হারাম। আজকে যে বিয়েটা হবে, হ্যাঁ, এটা আল্লাহ হুকুম মতন আল্লাহ তরিকা মতন মানিতে হবে। এরপর বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রথম পর্বের আখিরি মোনাজাত উপলক্ষে মহাসড়কে যান নিয়ন্ত্রণ ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান পুলিশ। আখিরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং বুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখবো। রোববার সকালে শুরাই নিজামের শীর্ষ মুরব্বী মাওলানা জোবায়ের আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এরপর দিনের দাওয়াতে বের হবেন দেশ বিদেশের মুসল্লিরা। আলিমুজ্জামান সাফওয়ান, টঙ্গী, গাজীপুর। বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা কেমন দেখতে পাচ্ছেন? কারা বয়ান রাখছেন? ডানা, কিছুক্ষণ আগে টঙ্গীর যে তুরাগ তীরে ইজতেমার জোহরের নামাজ আদায় করেছে মুসল্লিরা, এবং এই জোহরের নামাজের কিছুক্ষণ পরই এখান থেকে যে বয়ান সেটি শুরু হয়েছে, এবং এই বয়ানটি করছেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। এবং জোহরের নামাজে কিন্তু এখানকার মুসল্লিরা রয়েছেন, তারা অংশ নিয়েছেন, এবং এখনও কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ এসে ইজতেমার ময়দানে জড়ো হচ্ছেন। এবং আগামীকাল কিন্তু আপনারা জানেন যে বিশ্ব ইজতেমার যে আখেরি মোনাজাত সেটি হওয়ার কথা রয়েছে। তো মুসল্লিদের সাথে সকাল থেকে আমরা যে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা এবারের যে ইজতেমা সেটি বেশ স্বাচ্ছন্দ্যে আসলে করছে। কারণটি হচ্ছে এবার ইজতেমা 2টি পর্বে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে 41টি জেলা প্রথমে এবার অংশ নিয়েছেন, এবং এরপরে বাকি 22টি জেলা অংশ নেওয়ার কথা রয়েছে, যার কারণে অতিরিক্ত যে চাপ থাকে মুসল্লিদের সেটি এবার নেই, এবং আর যার কারণে তারা কিন্তু তাদের যে ইবাদত সেগুলো করে আসলে স্বাচ্ছন্দ্য পাচ্ছেন। এছাড়া ইজতেমার যে নিরাপত্তার বিষয়টি সেটিও কিন্তু সর্বোচ্চ নেওয়া হয়েছে। পুলিশ কিন্তু আমাদেরকে নিয়মিত জানাচ্ছেন এই নিরাপত্তার ব্যাপারগুলো। এছাড়া এই ভবনগুলোর, ইজতেমা মাঠের আশেপাশে যে ভবনগুলো রয়েছে এই ভবনগুলোর উপরে
কিন্তু টাওয়ার বসানো হয়েছে এবং নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। আর সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছেন। আর যদি মুসলমানদের আমলের কথা বলি, তারা কিন্তু তাদের পরিবার পরিজনকে দূরে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং আপনারা এটাও জানেন যে শুধুমাত্র বাংলাদেশই নয়, বাংলাদেশের বাইরে 72টি দেশ থেকে মুসলমান ধর্মাবলম্বীরা এখানে এসেছেন ইজতেমা পালনে, এবং সকাল থেকেই তাদের যে আমল সেটি কিন্তু চলছিল এবং বিভিন্ন বয়ান হয়েছে সকাল থেকে। এরপরে 2 ধাপে আলোচনা হয়েছে। এখানে যারা আলেম ওলামা রয়েছে তাদের সাথে তাদেরকে নিয়ে একটি বয়ান অনুষ্ঠিত হয়। এর পাশে ইজতেমার যে প্রধান মিম্বার রয়েছে, এই মিম্বারেও কিন্তু যারা তরুণ রয়েছেন ইজতেমায় ময়দানে এসেছেন, এছাড়াও মাদ্রাসা ছাত্র, তাদের সাথে তাদের নিয়ে বয়ান করেছেন মুরব্বীরা। এছাড়া আরেকটি খবর আপনাদের জানিয়ে দিতে চাই যে গতকাল এই ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে এবং গতকাল 2 জন মুসল্লি মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, এবং গতকাল রাতে আরেকজন মুসল্লি ইজতেমার ময়দানে মারা যায়। তো এই নিয়ে সর্বমোট 3 জন মুসল্লি মৃত্যুর খবর আমরা পেয়েছি, এবং আপনারা সরাসরি যেটি দেখছেন যে পুরো ইজতেমা ময়দান আসলে এই মুহূর্তে মুসল্লিদের ব্যাপক ঢল, এবং তারা তাদের যে ইবাদত সেটি স্বাচ্ছন্দ্যে পালন করছেন মহান আল্লাহর সন্তুষ্টি লাভে। তো ডানা, আমার কাছে এই ছিল টঙ্গীর তুরাগপাড় থেকে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। বিশ্ব ইজতেমার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। টঙ্গীর তুরাগতীর বিশ্ব ইজতেমা ময়দানে 41 জেলার মুসল্লির সঙ্গে অংশ নিয়েছেন 72টি দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনে অংশ নিতে পেরে আনন্দিত তারা। অন্যদিকে ভিনদেশী অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সহকর্মী দিয়ান ইমনের তথ্যচিত্রে আব্দুল্লাহ মারুফের রিপোর্ট। টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানের উত্তর পাশে টিন আর পাটের চট দিয়ে বানানো হয়েছে বিদেশি নিবাস। জুবাইরপন্থীদের আয়োজনে প্রথম পর্বে আগত ভিনদেশি মুসল্লিরা অবস্থান করছেন এসব নিবাসে। এর মধ্যে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান সহ 72টি দেশ থেকে আগত 2150 জন ধর্মপ্রাণ মুসল্লি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও বাংলাদেশের সর্ববৃহৎ এই ধর্মীয় সমাবেশে অংশ নিতে পেরে আনন্দিত তারা। এদের মধ্যে অনেক অতিথি আবার নিজ উদ্যোগে ইজতেমায় আসা মুসল্লিদের মাঝে বিতরণ করছেন কোমল পানীয় সহ নানা ধরনের খাবার। এতে করে দেশি এবং ভিনদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয়েছে টঙ্গীর তুরাগপাড়। जैसे अल्हम्दुलिल्लाह हमने सुना था कि बांग्लादेश वाले जो है बहुत प्यार करते हैं। अल्हम्दुलिल्लाह एयरपोर्ट उतरते ही जो है हमने जो हमारा इस्तकबाल हुआ, हमारा इकराम हुआ, वो हम ज़िंदगी भर नहीं भूल सकते। बहुत अच्छे लोग हैं अल्हम्दुलिल्लाह बांग्लादेश वाले। अल्हम्दुलिल्लाह बहुत अच्छा है, सब मुसलमान अच्छे हैं। सिर्फ बांग्लादेश, पाकिस्तान, इंडिया मुसलमान नहीं, पूरी दुनिया में इंसान मुसलमान जहाँ है सब मुसलमान अच्छे हैं। बस किसी में सिफात कम, किसी में ज़्यादा, लेकिन जो कलमा पड़ा है जहन्नम से बचकर जन्नत को जाने वाला बनेगा इंशाअल्लाह। لا هذا في بنغلاديش في هلا في كل العالم في كلمات لا إله إلا الله। বিদেশি অতিথিদের নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি ভিনদেশি মেহমানদের সুশৃঙ্খল পরিবেশে থাকার ব্যবস্থা করতে পারায় সন্তুষ্ট আয়োজকরা। এখন পর্যন্ত আমার জানা মতে 2000+, 70-72টা দেশে 2000+। এটা হয়তো কালকের মধ্যে আরো কিছু বাড়বে। এখানে এবার টিন শেডগুলো খুব পর্যাপ্ত পরিমাণে খোলামেলা আছে, পর্যাপ্ত পরিমাণে বিদেশি মেহমানদের সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবছর ইজতেমা অনুষ্ঠিত হবে 2 পর্বে 3 ধাপে। এর মধ্যে প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হবে 2 ফেব্রুয়ারি, আর 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। নিউজ ডেস্ক, দেশ টিভি। বিকেলে পর্দা উঠছে অমর একুশে বইমেলার। বিকেল 3টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। বইমেলা ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। বইমেলার সার্বিক প্রস্তুতি জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য সৃজনশীল ও মননশীল বইয়ের সম্ভার নিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার থেকে মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। আমাদের সংগ্রহে আছে পুতুল নাচের ইতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়, নীলদর্পণ দীনবন্ধু মিত্র,
কাদো নদী কাদো, শহীদ অলিউল্লাহ, আরণ্যক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গৃহদাহ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। বই ছাপতে ব্যস্ত প্রেসগুলো। মেলার অন্যতম আকর্ষণ নন্দিত কথা সাহিত্যিকদের নতুন বইয়ের বার্তা জানালেন এ প্রকাশকরা। সম্প্রতি বেশ কিছু তরুণরা ভালো লিখছেন এবং তারা তাদের নিজস্ব পাঠক তারা তৈরি করেছে। বিশেষ করে আমাকে সাদাত হোসাইনের কথা বলতেই হয়। তাকে ঘিরে কিন্তু বইমেলায় একটা ভিড় হয়, তার অটোগ্রাফের জন্য একটা লাইন হয়। এদিকে শুক্রবার সকালে অমর একুশে বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি জানান, সিসিটিভির মাধ্যমে সমগ্র বইমেলা পর্যবেক্ষণ করা হবে, থাকবে সর্বক্ষণ পুলিশ। বইমেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। সবার অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠবে বইমেলা, আশা আয়োজকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর তৌহিদুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ইতোমধ্যে ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাত 2টার দিকে যৌথ বাহিনীর একটি দল তৌহিদুলকে আটক করে নিয়ে যায় বলে জানান তার ভাই আবুল কালাম আজাদ টিপু। পরদিন শুক্রবার দুপুর 12টার দিকে পুলিশ তাদেরকে ফোন করে জানায় তৌহিদুল আহত অবস্থায় গোমতী নদীর পাড়ে পড়ে আছে। সেখান থেকে প্রথমে তাকে সদর হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। তিনি সদর উপজেলার পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করার কথা জানিয়েছে আইএসপিআর। এদিকে দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এদিকে কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতনের যুবদল কর্মীর মৃত্যুর নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী ভাসানী মিলনায়তনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় এই আহ্বান জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান রিজভী। ডক্টর ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে, কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে। একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দিবেন, তাহলে কি লাভ হলো? অত্যন্ত সতর্কতার সাথে তো ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার তাকে তো রাষ্ট্র পরিচালনা করবে। আর রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছেন, সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরাই থাকুক, সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা বিকেল 4টার মধ্যে দাবি না মানলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করবেন তারা। এদিকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা 4র্থ দিনের মতো অনশন করছেন তিতুমিরের শিক্ষার্থীরা। শনিবার সকালেও অনশনে অনড় রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। গেল বুধবার বিকেলে অনশন শুরু করেন 6 জন। দীর্ঘ সময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। বিকেল 4টার মধ্যে দাবি না মানলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করবেন তারা। এই মুহূর্তে তিতুমির কলেজ প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন আমাদেরকে সেখানকার পরিস্থিতি। হাসান, আমাদের সর্বশেষ পরিস্থিতি জানাবেন।
বলছিলেন যে তিতুমির কলেজের সামনে এখন পর্যন্ত যে 5 জন শিক্ষার্থী অনশন করেছিলেন শুরু করেছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত তারা অব্যাহত রেখেছে এবং আমরা জানি যে 4টা পর্যন্ত তারা একটি সময় বেঁধে দিয়েছে। এর মধ্যে যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা বৃহত্তর কর্মসূচি তারা আশেপাশে যেসব সড়ক রয়েছে সেগুলো করার মতো ইতিমধ্যে ঘোষণা করেছে এবং আমরা দেখছিলাম যে করছিলেন তারা কিন্তু আহত অবস্থায় এখন শুয়েছেন এবং অনেকে অনেক অসুস্থ হয়ে পড়েছেন এবং আমরা এখানে যে কয়েকজন চিকিৎসক এসেছিলেন তাদের খোঁজ খবরের জন্য আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থীর এবং অনেকে আসলে শারীরিক যে টেম্পারেচার সেটা কিন্তু অনেকটা বেশি হয়েছে, ফলে তাদেরকে কিন্তু অনেকটা অসুস্থতা নিয়েই কিন্তু এখানে তারা অবস্থান করছে। তারা যদি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো নাম তারা এখানে অবস্থায় থাকবে। আমরা যে 6 জন শিক্ষার্থী তারা আমরণ অনশন পালন করছেন এবং তাদের যে 7 দফা দাবি সেই দাবি অনুযায়ী তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে এবং তাদের যে যদি দ্রুত করতে না পারে তাহলে শিক্ষার্থীদের যে ব্যবস্থা করতে। হাসান, ধন্যবাদ আপনাকে। তিতুমির কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বইমেলার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বইমেলার সার্বিক প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে দাঁড়িয়েছে বাংলা একাডেমির একদম প্রাঙ্গণের সামনেই। আপনি জানেন বছর ঘুরে আবার শুরু হতে যাচ্ছে প্রাণের বইমেলা, যার জন্য প্রতি বছর অধর অপেক্ষায় থাকেন পাঠক, প্রকাশক এবং লেখক। আপনাদেরকে জানাতে চাই এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আমরা নিরাপত্তার চাদরে ঢেকে থাকতে দেখছি, কেননা আর কিছুক্ষণ পরে বইমেলায় প্রবেশ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে আমরা জানি যে সেখান থেকে যুক্ত হবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং এছাড়াও আমরা দেখতে পেয়েছি লেখক, প্রকাশক সহ অনেকেই কিছুক্ষণের আগেই বইমেলার ভেতরে প্রবেশ করেছেন এবং বাংলা একাডেমির যে গেটটি, অর্থাৎ আমরা জানি যে প্রতি বছরই বইমেলার বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান 2টা অংশ জুড়েই বইমেলার হয়ে থাকে এবং সেই 2 অংশের মধ্যে প্রধান উপদেষ্টা বইমেলা উদ্বোধন করতে প্রবেশ করবেন বাংলা একাডেমির যে গেট সেখানে। তো সেখানে নিরাপত্তার চাদরে পুরো ঢেকে দেওয়া হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থানে দেখছি, তারা শক্ত অবস্থানে আছেন এবং সকল প্রকার নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাবেন বলে জানিয়েছে। আর বেলা 3টার দিকে আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবারের 2025 বইমেলা উদ্বোধন করতে আসবেন এবং এবারের যেই প্রতিপাদ্য সেই প্রতিপাদ্যটি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে নতুন বাংলাদেশ বিনির্মাণ তার সেই প্রতিবাদেই এবারের অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাল সাদা কালোর যে একটি সংমিশ্রণ আমরা দেখেছি, যে রক্তাক্ত জুলাই পার করে দিয়ে যে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, নতুন স্বপ্ন যারা দেখছে তাদের স্বপ্নকে প্রতিফলিত করার জন্যই কিন্তু এবারের এই আয়োজন এবং এবারের বিশেষ আয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বইমেলা জুড়ে প্রতি জায়গায় যে পোস্টার, সেই পোস্টারগুলোতে জুলাইয়ের যেই জুলাই গণ অভ্যুত্থানের ছবি অবস্থান করছে এবং জুলাই গণ অভ্যুত্থান জুড়ে যে পোস্টার বা তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য বা সেই স্বীকৃতি না ঠিক সেই সময়কে স্মরণ করার জন্য বা স্মৃতিকে তাজা রাখার জন্য কিন্তু এবারের সেই থিমে জুলাই অমর একুশে বইমেলাকে সাজানো হয়েছে। সেই ঘিরে এখন পর্যন্ত আমরা বইমেলার ভেতরে প্রবেশ করতে পারিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন উদ্বোধন করবেন এরপরেই হয়তো আমাদের সেই সুযোগটি হবে বইমেলার প্রবেশ করার। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
রাজধানী দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে 7 জনকে। সেই সঙ্গে আদাবরের সুমনকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন সহ সম্প্রতি বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয় অপরাধীদের। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান গোয়েন্দা প্রধান। এদিকে রাজধানী আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সম্পৃক্ততার জন্য জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি। এ নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সময়ের সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের দাপট। রাজধানী সহ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছেন তারা। সম্প্রতি কিছু ঘটনার পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কতটা যৌক্তিক ছিল এসব সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় 7 শীর্ষ সন্ত্রাসী। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 3 জন আর কাশিমপুর থেকে মুক্তি মেলে 4 জনের। এদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু ও পিচ্চি হেলাল অন্যতম। সম্প্রতি রাজধানীতে হত্যার ঘটনা বেড়ে যাওয়ার সঙ্গে কারামুক্ত সন্ত্রাসীদের যোগসূত্র দেখছেন বিভিন্ন মহল, যার অন্যতম এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনা। ভয়াবহ সেই ঘটনার আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে সন্ত্রাসীরা। গোয়েন্দাদের ধারণা এই ঘটনার নেপথ্যে কলকাঠি নেড়েছেন জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন। এই ঘটনার 2 দিনের মাথায় মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় একজনকে, যার পেছনে পিচ্চি হেলালের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন সব ঘটনার পরও পুলিশ বলছে নজরদারিতে আছেন শীর্ষ সন্ত্রাসীরা। গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, কয়েকদিন আগে দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে অপরাধীদের। 24 ঘন্টায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার, আদাবর ছিনতাইকারী কর্তৃক কবজি বিচ্ছিন্নকরণের ঘটনার আসামি গ্রেপ্তার, ছিনতাই কাজে ব্যবহৃত সুইচ গিয়ার সহ ছিনতাইকারী গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণসহ আসামি গ্রেপ্তার করতে ডিবি সক্ষম হয়েছে। গ্রুপের প্রধান কিং মাহফুজ এবং এজাহারভুক্ত 1 নম্বর আসামি কিং মাহফুজ ওরফে মাহফুজ সরকার, এজাহারভুক্ত 2 নম্বর আসামি মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুইয়া শাওন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে কঠোর হওয়ার পাশাপাশি সন্ত্রাসীদের জামিনের বিষয়ে আরও কঠোর হওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ থেকে 9 মাসের জন্য বন্ধ হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপ সুরক্ষায় শনিবার থেকে বিধিনিষেধ কার্যকর করেছে প্রশাসন। এদিকে পর্যটনের নামে দেশের একমাত্র প্রবাল দ্বীপটি ধ্বংসের অভিযোগ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, অনাবশ্যক ভিত্তিহীন তথ্য দিয়ে সেন্ট মার্টিন ধ্বংসের কোনো কারণ নেই। শনিবার আগারগাঁওয়ের বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন বক্তব্য দিয়ে ভিন্ন পথে পরিচালনার সুযোগ নেই। স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও জানান তিনি। আমরা স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন করব সেন্ট মার্টিনে। এই সরকার নতুন কোনো কিছু করেনি, বহু পুরনো সিদ্ধান্ত এই সরকার বাস্তবায়ন করেছে। শিল্প তখনই হয় যখন তার একটা ম্যানেজমেন্ট থাকে। সেন্ট মার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোনো ম্যানেজমেন্ট আছে? কোরাল ভেঙে ভেঙে নিয়ে আসা হয়। তো যখন নিয়ন্ত্রণ করা হয়, বুঝতে হবে যে এটার পিছনের যুক্তিটা।